Hello guys, today our topic is ABTA Madhyamik Test Paper, ইংলিশের সেট এটি, পেজ 490, 490 পেজ এটি। তো প্রথমেই আছে সিন। Shami hoped that with his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল তার বাবা হয়তো এইটা দেখবে যে কেন সে আজকে স্কুলে যাচ্ছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত দিক নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা প্রস্তাব দিল যে স্বামীকে দিয়ে একটা লেটার পাঠাবে তার হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো রকম প্রতিবাদই তার বাবার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী স্কুলের জন্য রেডি হচ্ছে, তার বাবা ততক্ষণে একটা লম্বা লেটার লিখে ফেলেছে হেডমাস্টারকে পাঠাবে বলে স্বামীর হাত দিয়ে। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তার বাবা কী করলো, সেই লেটারটা একটা খামের মধ্যে রাখলো এবং সিল করে দিল খামটা। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী জিজ্ঞাসা করলো, তুমি কি লিখেছো বাবা চিঠিতে? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু লিখিনি, তুমি শুধু চিঠিটা হেডমাস্টারকে দিয়ে দিও, তারপরে ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তাহলে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে লিখলে? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, কেন তিনি কী করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। সব কিছু ওই চিঠিতেই লেখা আছে, এটা তুমি হেডমাস্টারকে দিয়ে দিও। স্বামীর বাবা বলল স্বামীকে। স্বামী স্কুলে গেল এটা ভাবতে ভাবতে যে সে হয়তো এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম। তার বিবেক তাকে বিরক্ত করতে শুরু করলো। হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে এই ব্যাপারে নিশ্চিত ছিল না যে সে স্যামুয়েলের ব্যাপারে যা বর্ণনা দিয়েছে তার বাবাকে সেগুলো সব সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন। স্বামী ভাবল যে সে মিশিয়ে ফেলেছে বাস্তবের সাথে কল্পনাকে। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালেও তার মনস্থির করতে তার টিচার স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। তার টিচার স্যামুয়েল আদেও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য টিচারদের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করেছে স্যামুয়েলের তার জন্য একটা বিশেষ ভালোবাসা রয়েছে তার প্রতি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো এই সমস্ত কনফিউশনে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ডিসাইড করতে পারলো না যে স্বামী সত্যি সত্যি, তার টিচার স্যামুয়েল সত্যি সত্যি সেই সমস্ত অভিযোগের জন্য যোগ্য কিনা যেগুলো এই লেটারে তার বিরুদ্ধে লেখা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম। যত বেশি সে তার টিচার স্যামুয়েলের ব্যাপারে ভাবতে লাগলো তত বেশি তার দুঃখ হতে লাগলো। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. যত বেশি স্যামুয়েলের কথা ভাবতে লাগলো তত বেশি তার মনে পড়তে লাগলো স্যামুয়েলের ডার্ক ফেস, কালো মুখ, তার সরু গোঁফ, তার নাকামানো দাড়ি এবং তার ইয়েলো কোট, এবং স্বামীনাথনের দুঃখ হতে লাগলো এই সমস্ত মনে করে। এমসিকিউ, দ্য বিহেভিয়ার অফ স্বামীর ফাদার টুক অ্যান আনঅ্যান্টিসিপেটেড টার্ন হবে, একটা অপ্রত্যাশিত দিক নিল স্বামীর বাবার আচরণ। Number B option, next question number B, about the letter written to the headmaster, Sami was anxious হবে। এই যে লেটার লেখা হয়েছিল হেডমাস্টারকে উদ্দেশ্য করে, স্বামী এর জন্য চিন্তিত ছিল। অ্যাংসাস মানে চিন্তিত থাকা। নেক্সট সি, স্বামীজ ফাদার আস্কড স্বামী। স্বামীর বাবা স্বামীকে কি বলেছিল? অপশান 4 হবে, গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার। লেটারটা হেডমাস্টারকে দিয়ে দিতে। নেক্সট বলেছে কি, ডি, স্বামী ফেল্ট লাইক দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ বিকজ। স্বামী অনুভব করছিল সে পৃথিবীর সব থেকে বাজে ছেলে, কারণ হিজ কনসাইন্স ট্রাবলড হিম। তার বিবেক তাকে বিরক্ত করতে শুরু করেছিল। নেক্সট ডি, স্বামী ফেল্ট সরি টু থিঙ্ক অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ স্যামুয়েল। স্বামীর দুঃখ বোধ হতে লাগলো কার কথা মনে করে? স্যামুয়েলের কথা মনে করে। কমপ্লিট দ্য সেন্টেন্স, স্যামুইজ ফাদার ইন্টেন্ডেড টু। স্বামীর বাবার কি ইচ্ছে ছিল? এটা এখান থেকে হবে, টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। একটা লেটার পাঠানো স্বামীর হাত দিয়ে হেডমাস্টারের কাছে। নাম্বার 2, অ্যাংসাসলি স্বামী ওয়ান্টেড টু নো ইফ হিজ ফাদার হ্যাড রিটেন। চিন্তার সাথে স্বামী জানতে চেয়েছিল যে তার বাবা কি লিখেছে। নাম্বার 2,
এটা হবে এখান থেকে এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। এনিথিং অ্যাবাউট আওয়ার টিচারের জায়গায় এখানে দেয়ার টিচার লিখতে হবে। এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল। নেক্সট হচ্ছে সামি ওয়াজ কনফিউজড আফটার রিসিভিং দ্য লেটার ফ্রম হিজ ফাদার অ্যাজ। এটা কোথায় হবে? এটা এখানে হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন। সে ঠিক ছিল না যে স্যামুয়েলের ব্যাপারে বর্ণনাগুলো সব সঠিক কিনা, সে আসলে মিশিয়ে ফেলেছিল বাস্তবের সাথে কল্পনাটাকে। তাহলে ওটা হবে B3-র অ্যান্সার। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামীর ফাদার রোট আ লেটার টু দ্য টিচার স্যামুয়েল। স্বামীর বাবা একটা লেটার লিখেছিল দ্য টিচার স্যামুয়েলকে উদ্দেশ্য করে, এটা ফলস হবে। এটা কোথায় বলা আছে? ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে লিখেছিল, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, স্যামুয়েল ওয়াজ কনসিডার্ড মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার বাই স্বামী। স্যামুয়েল অনেক বেশি ফ্রেন্ডলি ছিল অন্যান্য টিচারের তুলনায়, এটা ট্রু হবে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, এটা she2 সাপোর্টিং স্টেটমেন্ট হবে। পোয়েম। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। একবার আমি ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম এবং আমি একটা হরিণের খোঁজ করতে করতে সেই ওক গাছের জঙ্গলে গিয়ে পড়েছিলাম। আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ। আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করেছিলাম। বৃদ্ধ মহিলার সাথে সেখানে আমার দেখা হয়েছিল, মানে কবির দেখা হয়েছিল। অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, তার হাতে একটা লাঠি ছিল এবং হাঁটার জন্য একটা লাঠি, এবং র্যাগ মানে তার পরনে যে পোশাক ছিল সেটা একটু ছেঁড়া খোঁড়া প্রকৃতির। সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সেই বৃদ্ধ মহিলা কবিকে দেখে বললেন যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার জন্য একটা সিক্রেট আছে, রহস্য আছে। দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। তারপরে সেই বৃদ্ধ মহিলা অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন এবং আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সেই বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটি খুলল এবং আমি আবার দুবার করে জাগরিত হয়ে উঠলাম। সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। আমি দেখলাম যে আমার আশেপাশে একটা উপজাতির দল আমাকে ঘিরে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে এবং আমি বাঁধা রয়েছি একটা খুঁটির সাথে। এই ট্রাইবরা কারা? এই উপজাতিরা। দে সেড উই আর দ্য ওক ট্রিজ। তারা বলছে যে আমরা হলাম ওক গাছ। তাহলে এখানে ট্রাইব বলতে ওক ট্রিজকে বলা হয়েছে। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডোন্ট ব্লিক অ্যান আই। যখন আমাদেরকে কেটে ফেলা হয়, উবড়ে ফেলা হয় মাটি থেকে, তুমি চোখের পাতা পর্যন্ত ফেলো না। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ ওয়্যার বর্ন আউট বাট নেভার গ্রেভ। যতক্ষণ না তুমি শপথ করছো যে যতক্ষণ না তুমি শপথ করছো, যদি না তুমি আমাদের কাছে শপথ করছো, তাহলে আমাদের এই কালো ওক গাছের ছাল তোমার পুরো শরীরে রিঙ্কেলস ফেলে দেবে এবং তোমাকে এই ওক গাছের শিকড়ে গেঁথে দেবে, শিকড়ের মধ্যে, যেখানে তুমি জন্মাবে ঠিকই কথা, কিন্তু সেখান থেকে আর বেড়ে উঠতে পারবে না। কি শপথ নেওয়ার কথা বলা হয়েছিল? যে যদি কখনো একটা গাছ কেটে ফেলা হয় তাহলে কবিকে তার জায়গায় দুটো গাছ বসাতে হবে, এটাই ছিল শপথ নেওয়ার কথা। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই স্বপ্ন কবি দেখেছিল ওক গাছের তলায় দাঁড়িয়ে, এবং এই স্বপ্ন কবিকে বদলে দিয়েছিল। ওয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। যখন আমি বেরিয়ে এসেছিলাম ওক গাছের জঙ্গল থেকে মানুষদের মধ্যে বা মানুষদের সঙ্গতে, আমার হাঁটাটা হয়ে গিয়েছিল একটা শিশুর মতো, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। এখানে এমসিকিউ, দ্য স্পিকার ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ হবে। স্পিকার খোঁজ করছিলেন একটা হরিণের জন্য ওক গাছের জঙ্গলে। নেক্সট বি, দ্য ওল্ড উইমেন ইজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম অ্যাজ। এই বৃদ্ধ মহিলা যাকে এই কবিতায় বর্ণনা করা হয়েছে আনস্টেডি এবং পুয়ারলি ড্রেসড, মানে তার পরনে কাপড় জামা অনেক ভালো ছিল না, এরকম। নেক্সট নাম্বার 3, সি, দ্য ওল্ড উইমেন ক্লেম টু হ্যাভ। বৃদ্ধ মহিলা কি দাবি করেছিল যে তার কাছে কি ছিল? দ্য স্পিকার সিক্রেট, কবির জন্য একটা সিক্রেট ছিল তার ব্যাগে।
নেক্সট টি, দ্য ওক ট্রিজ ডিম্যান্ডেড ফ্রম দ্য স্পিকার টু। ওক গাছগুলো দাবি করেছিল স্পিকারের কাছ থেকে। কি দাবি করেছিল? নাম্বার 2, সোয়ার টু প্ল্যান্ট 2 ট্রিজ ফর এভরি ওয়ান ফেল্ড। একটা গাছ কেটে ফেলা হলে তার জায়গায় কবিকে শপথ নিতে হবে যে কবি যেন 2টো গাছ বসায়। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ওল্ড উইমেন ওপেন্ড হার লিটল ব্যাগ। কি হয়েছিল যখন বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল? এটা আগে লিখতে হবে হোয়েন থেকে ব্যাগ পর্যন্ত। হোয়েন দ্য ওল্ড উইমেন ওপেন্ড হার লিটল ব্যাগ, কমা, তারপরে লিখতে হবে দ্য পোয়েট ফাউন্ড দ্যাট। পোয়েট ফাউন্ড দ্যাট লিখে এটা এখান থেকে লিখতে হবে হি ওয়াজ টাইড টু স্টেক অ্যান্ড সারাউন্ডেড বাই। কবি দেখতে পেলেন যে তাকে বাঁধা হয়েছে একটা খুঁটির সাথে, অ্যান্ড সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অফ ওক ট্রিজ, এবং তাকে ঘিরে রাখা হয়েছে ওক ওক গাছেদের দ্বারা। হু আইডেন্টিফাইড দেমসেলভস অ্যাজ হিজ ওন ট্রু ফ্যামিলি, যারা আইডেন্টিফাই করে নিজেদেরকে কবির সত্যিকারের পরিবার হিসেবে। নেক্সট, দ্য পোয়েট আন্ডারগো আফটার হোয়াট ট্রান্সফরমেশন ডিড দ্য পোয়েট আন্ডারগো আফটার হিজ এক্সপেরিয়েন্স ইন দ্য ওকউড। এটা এরকম লিখতে হবে দ্য পোয়েট আন্ডারগো এর জায়গায় আন্ডারওয়েন্ট, তারপরে এ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের পরে আফটার হিজ এক্সপেরিয়েন্স ইন দ্য ওকউড দ্যাট, দ্যাটের পরে লিখতে হবে হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ আ ট্রি। কবি একটা ট্রান্সফরমেশন মানে পরিবর্তনের হয়েছিল কবির মধ্যে তার এক্সপেরিয়েন্সের পর, ওক গাছের জঙ্গল থেকে বেরোবার পর, যে তার হাঁটাটা হয়ে গিয়েছিল মানুষের শিশুর মতো হাঁটা, এবং তার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের মতো। তাহলে এখানে লিখতে হবে দ্য পোয়েট আন্ডারওয়েন্ট আ ট্রান্সফরমেশন আফটার হিজ এক্সপেরিয়েন্স ইন দ্য ওকউড দ্যাট হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ আ ট্রি। মায়ের জায়গায় হিজ লিখতে হবে। Unseen. India is gearing up for a major leap in planetary exploration with Mangalyaan 2, the second mission to Mars. ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ প্রস্তুতি নিচ্ছে একটা বেশ বড়সড় বা বিরাট অগ্রগতির জন্য গ্রহের অনুসন্ধানে। কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? না, মঙ্গলযান 2 মিশনের জন্য। এটা ভারতের সেকেন্ড মিশন হবে মঙ্গল গ্রহে যাওয়ার, মঙ্গলযান 2। The Indian Space Research Organization ISRO has revealed an ambitious plan to land a spacecraft on Mars surface. ইসরো প্রকাশ করেছেন একটা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা যে তারা একটা মহাকাশযান পাঠাবেন এই মঙ্গল গ্রহের সারফেসে বা পৃষ্ঠতলে। দিস উইল বি দ্য ফার্স্ট ফর দ্য কান্ট্রি। এই মঙ্গলযান 2 এই আমাদের দেশই পাঠাবে। This mission builds on the success of Mangalyaan 1 Mars orbiter mission, which was launched in 2013 and become the first Indian spacecraft to reach Mars. এর আগেও আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়া মঙ্গলযান মিশন বা মঙ্গলযান 1 পাঠিয়েছিল আমাদের মঙ্গল গ্রহের অরবিটে। তো আর এটা সফলও হয়েছিল। কত সালে লঞ্চ করেছিল মঙ্গলযান 1? 2013 সালে, এবং বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেসক্রাফট, এবং এটাই প্রথম ভারতীয় মহাকাশযান ছিল মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, এই মঙ্গলযান 1 মার্স অরবিটার মিশন। রিমার্কেবলি ইট অ্যাচিভ দিস ফিট অন ইটস মেডেন অ্যাটেম্প্ট, আর এটা প্রথম প্রচেষ্টাতেই কৃতিত্ব অর্জন করেছিল মঙ্গলযান 1। Mangalyaan 1 exceeded expectation by functioning for over 8 years for beyond its original 6-month mission. প্রথমে মঙ্গল গ্রহের মিশনের মঙ্গলযান 1 মিশনের উদ্দেশ্য ছিল যে ওদের মিশন 6 মাসে কমপ্লিট করবে, কিন্তু কোনো কারণে এদের সেই মিশনের দিনগুলো বাড়তে থাকে এবং এক্সপেকটেশনের তুলনায় আরও বেশি দিন লেগে যায়, 8 বছর লেগে যায় ওই মঙ্গলযান 1 মিশনের ফাংশন কমপ্লিট হতে। According to ISRO Chief Dr. V. Narayan, Mangalyaan 2 will be launched abroad by the powerful LVM-3 rocket and placed in an elliptical Earth orbit of 190 into 35,786 কিমি। ইসরোর প্রধান ডক্টর ভি নারায়ণের মতে মঙ্গলযান 2 প্লেস করা হবে ইলিপ্টিক্যাল আর্থ অরবিট 190 ইন্টু 35,786 কিমি ইলিপ্টিক্যাল আর্থ অরবিটে এটা রাখা হবে, এবং এই মঙ্গলযান 2 এর জন্য লঞ্চ করা হবে একটি পাওয়ারফুল রকেট যার নাম হচ্ছে LVM-3 রকেট। দ্য স্পেস ক্রাফট
weighing around 4500 kg, is made up of two main components, the cruise stage and the descent stage. এই যে মহাকাশযান এর ওজন হচ্ছে 4500 কেজি এবং এটা দুটো প্রধান কম্পোনেন্টস দিয়ে বা উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে ক্রুজ স্টেজ আর একটা হচ্ছে ডিসেন্ট স্টেজ। ক্রুজ স্টেজটা কি না, ক্রুজ স্টেজ ইজ রেসপন্সিবল ফর পাওয়ারিং অ্যান্ড নেভিগেটিং দ্য স্পেসক্রাফট ডিউরিং ইটস লং জার্নি থ্রু স্পেস। এর মধ্যে যে ক্রুজ স্টেজ থাকবে সেটা দায়ী থাকবে এই মহাকাশযানটিকে এনার্জি দেবে ট্রাভেল করবার জন্য এবং নেভিগেট করবে মানে পরিচালনা করবে এর দীর্ঘ জার্নির সময়ে মহাকাশের মধ্য দিয়ে। ইট কন্টেন্টস দ্য ইঞ্জিনস, solar panels, communication system and other support equipments needed to keep the mission on track while traveling from Earth to Mars. যখন এই মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দিকে যাবে বা ট্রাভেল করবে তখন যা যা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস লাগবে, দরকারি জিনিস লাগবে, যেমন ইঞ্জিন, সোলার প্যানেল, কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগের মাধ্যম এবং সাপোর্ট করবার জন্য বিভিন্ন সরঞ্জাম, এগুলো সব এই ক্রুজ স্টেজের মধ্যেই থাকবে। ক্রুজ স্টেজ এই সমস্ত জিনিসগুলোর জন্য দায়ভার নেবে। Attached to it is the descent stage which contains the lander and is designed specifically for the final phase of the mission. এছাড়া যে ডিসেন্ট স্টেজ থাকবে তার মধ্যে ল্যান্ডার থাকবে যেটি অবতরণ করবে মঙ্গল গ্রহের সারফেসে বা পৃষ্ঠতলে। সেই ল্যান্ডার থাকবে ডিসেন্ট স্টেজে এবং এটা ডিজাইন করা হয়েছে ডিসেন্ট স্টেজটা স্পেসিফিক্যালি বিশেষভাবে এই মঙ্গলযান 2 মিশনের ফাইনাল ফেজের জন্য। After several months of interplanetary travel as the spacecraft near Mars, the descent stage will separate and begin its entry into the Martian atmosphere. কিছু মাস পরে ট্রাভেল করার এই মহাকাশযান যখন মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছে যাবে তখন এর ডিসেন্ট যে স্টেটটা থাকবে সেটা আলাদা হয়ে যাবে এটা থেকে এবং আলাদা হয়ে এটা প্রবেশ করবে মঙ্গল গ্রহের পরিবেশে বা অ্যাটমসফেয়ারে। আনলাইক আর্লিয়ার মিশন দ্য এন্টায়ার Mars orbit before landing, Mongolian 2 will perform a direct entry. আগের মিশনগুলোর মতো এই মঙ্গলযান 2 মিশন হবে না, এটা ডিরেক্ট এন্ট্রি নেবে। মিনিং দ্য ডিসেন্ট স্টেজ উইল প্ল্যান্ট স্ট্রেট ইন দ্য অ্যাটমসফিয়ার উইথাউট ফার্স্ট অরবাইটিং দ্য প্ল্যানেট। আগের মিশনগুলো যেমন গ্রহগুলোকে প্রদক্ষিণ করেছিল কক্ষপথগুলোকে, এই ডিসেন্ট স্টেজ বা এই মঙ্গলযান 2 এর ডিসেন্ট স্টেজ সেটা করবে না, এটা ডিরেক্টলি মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যাবে বা এন্টার করে যাবে। এটাই হচ্ছে অন্যান্য মিশনের থেকে মঙ্গলযান 2 মিশনের ডিফারেন্স। দিস মেথড প্রেজেন্ট সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস। এই যে পদ্ধতিটা এটা উপস্থিত করবে নানা রকম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জেস অ্যান্ড কনসিডার আ মেজর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর ইসরো। এবং এই মঙ্গলযান 2 মিশনটা হবে ইসরোর জন্য একটা বিশাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই যে প্যাসেজটা এটা কোথায় ছাপানো হয়েছিল বা পাবলিশ করা হয়েছিল, এই আর্টিকেলটা টাইমস অফ ইন্ডিয়াতে এপ্রিল 15, 2025। এমসিকিউ, মঙ্গলয়ান 1 ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। মঙ্গলযান 1 লঞ্চড হয়েছিল 2013 সালে। অপশন বি। মঙ্গলযান 1 রিচড মার্স অন ইটস ফার্স্ট অ্যাটেম্প্ট হবে, প্রথম অ্যাটেম্পটেই এটা পৌঁছেছিল মঙ্গল গ্রহে। মঙ্গলযান 1 অপশন এ হবে ফার্স্ট অ্যাটেম্প্ট। মঙ্গলযান 1 অপশান এ হবে ওয়াজ সাপোজ টু ফাংশন ফর 6 মান্থ। প্রথমে ঠিক করা হয়েছিল এটার ফাংশন হবে 6 মাসের জন্য। নাম্বার 4, দ্য ডিসেন্ট স্টেজ অফ মঙ্গলযান 2 উইল কনসিস্ট অফ দ্য। মঙ্গলযান 2 এর ডিসেন্ট স্টেজে কী থাকবে? ল্যান্ডার থাকবে, অপশান ডি। নেক্সট নাম্বার 5, হোয়াট টাইপ অফ রকেট উইল বি ইউজ টু লঞ্চ মঙ্গলযান 2? এটা LVM3 হবে। মঙ্গলযান 2 এর জন্য যে রকেট লঞ্চ করা হয়েছিল হবে তার নাম কি? নেক্সট, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি। এই প্যাসেজের অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কী হবে? অপশান ডি, ইন্ডিয়াস নেক্সট জায়ান্ট লিপ টুয়ার্ডস মার্স। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, মঙ্গলযান 1 ফেল টু কমপ্লিট ইটস ইন্টেন্ডেড মিশন অফ ডিউরেশন। এটা ফলস হবে, মঙ্গলযান ব্যর্থ হয়েছিল কমপ্লিট করতে এর নির্ধারিত যে সময়সীমা এই মিশনের সেটা কমপ্লিট করতে ব্যর্থ হয়েছিল। এটা ফলস হবে, নির্ধারিত সময়সীমার থেকেও বেশি সময় থেকেছিল এইটা। তাহলে এটা কোথা থেকে লিখতে হবে? মঙ্গলয়ান 1 exceeded expectation by functioning for over 8 years for beyond its original 6-month mission. মঙ্গলয়ান 1 থেকে মিশন পর্যন্ত B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে।
Next, number 2, the descent stage is designed specifically for the preliminary stage of the mission. ডিসেন্ট স্টেজটা কি প্রিলিমিনারি মানে প্রথম দিকের স্টেজের জন্য নির্ধারিত বা ডিজাইন করা হয়েছিল এই মিশনে? এটা ফলস হবে, প্রিলিমিনারি স্টেজ নয়, ফাইনাল স্টেজ হবে। তাহলে B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে অ্যাটাচ থেকে মিশন পর্যন্ত। Attached to it is the descent stage which contains the lander and is designed specifically for the final phase of the mission. Next, number 3, the mission involves direct entry into the Martian atmosphere without orbiting the planet. এই মঙ্গলযান 2 মিশনটা ডিরেক্ট এন্ট্রি নেবে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে, কোনো রকম প্ল্যানেটকে অরবাইটিং মানে প্রদক্ষিণ করা ছাড়াই। এটা ট্রু হবে। এটা কোথায় বলেছে? আনলাইক আর্লিয়ার মিশনস দ্যাট এন্টার মার্স অরবিট বিফোর ল্যান্ডিং, মঙ্গলিয়ান 2 উইল পারফর্ম আ ডিরেক্ট এন্ট্রি। আনলাইক থেকে এন্ট্রি পর্যন্ত B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ক্রুজ স্টেজ ইন দ্য স্পেস ক্রাফট? ক্রুজ স্টেজের উদ্দেশ্য কী এই স্পেস ক্রাফটে? The cruise stage is responsible for powering and navigating the spacecraft during its long journey through space. It contains the engine, solar panel, communication system, other support equipments needed to keep the mission on track while traveling from Earth to Mars. The cruise stage থেকে মার্স পর্যন্ত C1 এর অ্যান্সার হবে। নেক্সট বলেছে নাম্বার 2, what was the name of the first Indian spacecraft to reach Mars and what milestone did it achieve? প্রথম ইন্ডিয়ান স্পেস ক্রাফটের মঙ্গল গ্রহে যাওয়ার নাম কি ছিল প্রথম ইন্ডিয়ান মহাকাশযানের, এবং এটা কী কৃতিত্ব অর্জন করেছিল, এবং এটা কি মাইলস্টোন অর্জন করেছিল? তাহলে এর অ্যান্সার হবে এখানে মঙ্গলয়ান 1 মার্স অরবিটার মিশন হুইচ ওয়াজ লঞ্চড ইন 2013 অ্যান্ড become the first Indian spacecraft to reach Mars. Remarkably, it achieved this feat on its maiden attempt. Mongolian exceeded expectation by functioning for over 8 years for beyond its original 6-month mission. Mongolian 1 থেকে 6-month মিশন পর্যন্ত C2 এর অ্যান্সার হবে। নেক্সট বলেছে নাম্বার 3, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য মঙ্গলিয়ান 2 মিশন অ্যাজ রিভিলড বাই ইসরো? মঙ্গলযান 2 মিশনের উদ্দেশ্য কী ছিল যেটা ইসরো বলেছিল? তো এটা ইন্ডিয়া থেকে মার্স সারফেস পর্যন্ত লিখতে হবে। C3 এর অ্যান্সার, ইন্ডিয়া ইজ চিয়ারিং আপ ফর আ মেজর লিপ ইন প্ল্যানেটারি এক্সপ্লোরেশন উইথ Mangalyaan 2, the second mission to Mars. The Indian Space Research Organization ISRO has revealed an ambitious plans to land a spacecraft on Mars surface. Next, C4, how is Mangalyaan 2 mission different from earlier mission? কেন মঙ্গলযান 2 মিশন অন্যান্য মিশনগুলোর থেকে আলাদা? Unlike earlier missions that enter Mars orbit before landing, Mangalyaan 2 will perform a direct entry, meaning the descent stage will plunge straight into the atmosphere without first orbiting the planet. Unlike থেকে orbiting the planet পর্যন্ত C4 এর অ্যান্সার হবে। মঙ্গলযান 2 সরাসরি মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে এন্টার করবে, যেগুলো আগের মিশন করেনি। তাহলে এটা হচ্ছে আনসিন এবং আনসিনের কোয়েশ্চেন আনসার। গ্রামার ভোকাবুলারি। ইয়েস্টারডে আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক, এখানে ফিনিশিং হবে। আই ওয়াজ রিডিং আ নোভেল, গতকাল আমি আমার হোমওয়ার্ক শেষ করার পরে একটা নোভেল পড়ছিলাম। পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা, যেহেতু ইয়েস্টারডে বলেছে গতকাল। বাট ফিলিং টায়ার্ড, কিন্তু ক্লান্ত বোধ করায় আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়ি। এখানে ফেল হবে সিম্পল পাস্ট টেন্স সেকেন্ড ফর্ম ভার্বের। 5-এর A, আর্টিকেল প্রিপোজিশন। পিপল লিভিং ইন বিগ সিটিজ আর এক্সপোজ টু লাউড সাউন্ড ডে অ্যান্ড নাইট, দে ডোন্ট গেট কমপ্লিট রেস্ট অ্যাট নাইট। যারা বড় শহরে বসবাস করে তাদেরকে সারাদিন এবং সারা রাত অনেক লাউড সাউন্ডের কাছে এক্সপোজ হতে হয়, লাউড সাউন্ডের প্রতি। তো এই লাউড সাউন্ডের জন্য তারা রাত্রেতেও বা রাত্রের সময়তেও রেস্ট পায় না, কমপ্লিট রেস্ট পায় না। B1, ফাদার সেড, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? এটা ন্যারেশন চেঞ্জ বলেছে, ইন্টারোগেটিভ ন্যারেশন। তাহলে এর অ্যান্সার কী হবে? ফাদার আক্সড, যেহেতু এটা ইন্টারোগেটিভ ন্যারেশন সেটার জায়গায় আক্সড হবে। ইফ দিয়ে জয়েন হবে। ইফ ইউটা আমি
উইও লিখতে পারি, আবার আইও লিখতে পারি, কারণ এখানে বলা নেই যে বাবা কাকে বলছে। যদি ক্লড এবং ন্যারেটরকে বলে থাকে আওয়ার রানাওয়ে কাইট থেকে এটি, তাহলে উই লিখতে পারি। আর যদি শুধু ন্যারেটর ভাবি তাহলে আই লিখতে পারি। আর ইয়োরটাও হয়ে যাবে আওয়ার, আর না হলে মাই। ফাদার আস্কড ইফ উই বা আই যে কোনো একটা ওয়ান্টেড হয়ে যাবে, যেহেতু আস্কড আমাদের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়ান্টেডও সেকেন্ড ফর্ম দিতে হবে ওয়ান্টেড। আর এদিকে সেট বা আস্কড সেকেন্ড ফর্ম আর বিকেমও সেকেন্ড ফর্ম, দুদিকে সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড আর থার্ড ফর্ম চলে আসে, হ্যাড বিকাম। ফাদার আস্কড ইফ উই বা আই যে কোনো একটা লিখবো, ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ মাই কাইট অথবা আওয়ার কাইট। যদি আই লিখি তাহলে এখানে মাই কাইট হবে, যদি উই লিখি তাহলে এখানে আওয়ার কাইট হবে। নেক্সট নাম্বার 2, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি। এটা ভয়েস চেঞ্জ, তাহলে দ্য লেটার সামনে চলে আসবে, এটা সেকেন্ড ফর্ম যেহেতু, তাহলে হেল্পিং ভার্ব হবে হয় ওয়াজ না হলে ওয়্যার। একটাই যেহেতু লেটার তাই হেল্পিং ভার্ব হবে ওয়াজ, তারপরে স্ন্যাচ, তার সাথে এই অ্যাওয়েটা জুড়ে দেব, তারপরে ফ্রম সামি বাই দিয়ে দ্য ফাদার। অ্যান্সার হবে দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম সামি বাই ফাদার। নাম্বার 3, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। দে লুকড অ্যাজ ইফ দে ওয়্যার লস্ট চিলড্রেন, তাদেরকে দেখাচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশুর মতো। এটা অ্যাজ ইফ দিয়ে জয়েন হয়েছে, তাই এটা কমপ্লেক্স বা জটিল বাক্যে পরিণত হয়েছে। ফ্রেজাল ভার্ব এসকেপড পালিয়ে গিয়েছিল, যেহেতু সেকেন্ড ফর্মে আছে গট অফ হবে, গেট অফটা গট অফ হয়ে যাবে। এক্সামিনড লুকড ওভার হবে, পরীক্ষা নিরীক্ষা করা বা ভালোভাবে দেখা। রিডিউসড কমে যাওয়া, এটা হবে ব্রিং ডাউন, যেহেতু রিডিউসড সেকেন্ড ফর্মে আছে তাহলে ব্রিংয়ের সেকেন্ড ফর্ম হবে ব্রড, তার সাথে ডাউন, ব্রড ডাউন। নাম্বার 6, একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। রিসার্চ বা ইনভেস্টিগেশন করা, গবেষণা করা, খুঁজে বার করা, এটাকে এক্সপ্লোরেশন বলা যায়, EXPLORATION। অ্যাকমপ্লিশমেন্ট, কোনো কার্য সম্পাদন করা, কৃতিত্ব অর্জন করা, এটা ফিট হবে FEAT। নাম্বার 3, রিভলভিং, ঘোরা বা প্রদক্ষিণ করা, এটা অরবাইটিং হবে ORBITING। নাম্বার 4, আ ভেহিকেল ইউজ ফর ট্রাভেলিং ইন, একটা ভেহিকেল যেটা ট্রাভেল করবার জন্য ইউজ করা হয়, এটা আনসিনে স্পেস ক্রাফট আছে, SPACE তারপরে ক্রাফট। এরপরে আমাদের রাইটিং আছে, লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম নিয়ে নোটিস রাইটিং, লেটার লিখতে হবে ফ্রেন্ডকে কালচারাল প্রোগ্রাম নিয়ে, আর এখানে একটা স্টোরি রাইটিং বলেছে একটা অ্যাসের। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে নোটিস রাইটিং। ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন সেক্রেটারি, তো তুমি সমস্ত স্কুলের স্কুলের সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখছো যে তোমার স্কুল অর্গানাইজ করতে চলেছে একটা লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম সামার ভ্যাকেশনে, মানে গ্রীষ্মের ছুটির সময়। তো আর বলছে যে এই যে সামার ভ্যাকেশনের সময় লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম হবে, মানে লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম মানে এমন একটা প্রোগ্রাম যেখানে মানুষদের মধ্যে সাক্ষরতা বাড়ানো হয়, সাক্ষরতার হার বাড়ানো যায়। তো সেই একটা উদ্দেশ্যে লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম খোলা। তো এই নিয়ে একটা নোটিশ লিখতে বলেছে। তো উপরে কি লেখা হয়েছে? উপরে লেখা হয়েছে নোটিশ, তার নিচে স্কুলের নাম ABC হাই স্কুল, তার নিচে লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম, এটা হচ্ছে নোটিশের হেডিং। আর যে ডেটে লিখছি এদিকে সেই ডেটটা দিতে হবে। All the students of our school are hereby informed that our school is going to organize a literacy drive program in our school playground during the summer vacation from 1st June to 15 June 2026 daily for 3 hours. আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে এই লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম আমাদের স্কুলের খেলার মাঠেই সামার ভ্যাকেশানে, মানে গ্রীষ্মের ছুটির সময়ে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত এই প্রোগ্রাম চলবে 2026-এ। প্রত্যেক দিন 3 ঘন্টা করে এই প্রোগ্রামটা হবে, 3 ঘন্টা করে, 10টা থেকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বেলা 1টা। To empower underprivileged members of our local community through
বেসিক রিডিং, রাইটিং, নিউমেরেসি স্কিল এটসেট্রা। আমাদের এলাকার যারা যে সমস্ত লোকজনদের মধ্যে সাক্ষরতা নেই, তো সাক্ষরতার হার কম যাদের তো তাদেরকে কি করা হবে এই প্রোগ্রামে, তাদেরকে এই প্রোগ্রামে এনে তাদেরকে বেসিক যাতে তারা বেসিক জিনিস পড়তে পারে, লিখতে পারে, বেসিক অঙ্ক, নিউমেরেসি স্কিল মানে বেসিক অঙ্ক তারা করতে পারে। তো এইগুলো শেখানোই হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য। Students of class 9 to 12 are asked to participate in this program as volunteers. স্টুডেন্টস ক্লাস 9 থেকে 11 পর্যন্ত স্টুডেন্টসরা পার্টিসিপেট করতে পারে এই প্রোগ্রামে ভলেন্টিয়ার হিসেবে। All students are requested for their active participation in this program to make this event successful. যাতে এই ইভেন্ট সাকসেসফুল হয়, সফল হয়, তার জন্য সমস্ত স্টুডেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই প্রোগ্রামে। এবং ইন্টারেস্টেড স্টুডেন্টস অফ ক্লাস 9 to 11 মে রেজিস্টার দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার ফর স্টুডেন্ট ভলেন্টিয়ার্স অন অর বিফোর 25th May 2026। এবং ক্লাস 9 থেকে 11 পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা ইন্টারেস্টেড তারা তাদের নাম রেজিস্টার করাতে পারে ভলেন্টিয়ারের পোস্টের জন্য বা ভলেন্টিয়ার হওয়ার জন্য। 25শে মের আগে, না হলে 25শে মে লাস্ট ডেট। কার কাছে নাম রেজিস্টার করাবে? তাদের ক্লাস টিচারের কাছে। For any further information, please contact the Secretary of the Student Association of our school. আরও ইনফরমেশন পেতে হলে কন্ট্যাক্ট করতে হবে আমাদের স্কুলের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির সাথে। কাউন্টার সাইন বাই দিয়ে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস। আর এদিকে দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এবং এই অ্যাসোসিয়েশনের নিচে এখানে এবিসি হাই স্কুল লিখে দিতে হবে, যেটা এখানে লেখা হয়নি। দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নিচে এবিসি হাই স্কুল লিখতে হবে। এবিসি হাই স্কুল। হ্যালো স্টুডেন্টস, আজকে একটা লেটার আছে এখানে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট আ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ডেড। এটা একটা পার্সোনাল লেটার। তো তুমি তোমার ফ্রেন্ডকে একটা লেটার লেখো একটা কালচারাল প্রোগ্রামের বিষয়ে, যেটা তুমি রিসেন্টলি অ্যাটেন্ড করেছো। তো এখানে নিজের নাম লিখতে হবে, নিজের অ্যাড্রেস, নিজের পিনকোড দিতে হবে, এবং যে ডেটে লেটারটা লিখছি সেই ডেট দিতে হবে। ডিয়ার দিয়ে এখানে নিজের ফ্রেন্ডের একটা নাম বসিয়ে দিতে হবে। এখানে সাবজেক্ট হবে না, কারণ এটা পার্সোনাল লেটার। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তোমার শরীর স্বাস্থ্য সব ভালো রয়েছে। আই এম অলসো ওয়েল হেয়ার, আমিও ভালো আছি। টুডে আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট আ কালচারাল প্রোগ্রাম আই হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ডেড। আজকে আমি এই লেটারটা লিখছি তোমাকে বলবার জন্য যে আমি রিসেন্টলি একটা কালচারাল প্রোগ্রামে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম। দিস কালচারাল প্রোগ্রাম ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল গ্রাউন্ড ইন দ্য লাস্ট উইক। এই কালচারাল প্রোগ্রামটি বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছিল গত সপ্তাহে। এবং এই প্রোগ্রামের থিম কী ছিল? ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে একতা। মানে বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জায়গার ধর্ম, ভাষা, সংস্কৃতি, শিল্প, কারুকার্য, যে যার জায়গার আলাদা আলাদা সমস্ত কিছু, তাহলে সেই সমস্ত বৈচিত্র্যময় জিনিসের মধ্যে একতা, সেটাকেই বলা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, হচ্ছে এই প্রোগ্রামের থিম ছিল। অ্যান্ড ইট রিয়েলি শোড আস ডিফারেন্ট কালচার্স উইদিন আওয়ার স্কুল কমিউনিটি। এবং এই প্রোগ্রাম আমাদেরকে দেখিয়েছিল বিভিন্ন ধরনের সংস্কৃতি আমাদের স্কুল কমিউনিটির মধ্যেই। দেয়ার ওয়্যার ট্রেডিশনাল ড্যান্স, folk songs, artistry, mythical dramas from various regions. এই প্রোগ্রামে আমাদেরকে কী কী অনুষ্ঠান ছিল না? ট্রেডিশনাল ড্যান্স, বিভিন্ন জায়গার যে ঐতিহ্যগত বা চিরাচরিত যে নাচ। ফোক সংস মানে লোকগীতি। আর্টিস্ট্রি মানে বিভিন্ন জায়গার বা বিভিন্ন অঞ্চলের আর্টিস্ট্রি অর্থাৎ শিল্প, কারুকার্য ইত্যাদি। মিথিক্যাল ড্রামাস মানে নানা রকম পৌরাণিক কাহিনী নাটকের মাধ্যমে বা নাটক করে দেখানো হয়েছিল এই অনুষ্ঠানে।
ফ্রম ভেরিয়াস রিজিয়ন্স, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের ঐতিহ্যগত ডান্স, লোকগীতি, শিল্প, কারুকার্য, পৌরাণিক কাহিনী এই সমস্ত দেখানো হয়েছিল। আই অলসো টুক পার্ট ইন আ মিথিক্যাল ড্রামা, আমিও একটা এরকম পৌরাণিক কাহিনী দেখানো হয়েছিল এরকম ড্রামাতে অংশগ্রহণ করেছিলাম। দ্য এন্টায়ার স্কুল ওয়াজ বাজিং উইথ এক্সাইটমেন্ট, পুরো স্কুল এক্সাইটমেন্টে, উত্তেজনায় মেতে উঠেছিল। ওভারঅল ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ইভিনিং দ্যাট এন্টারটেন্ড অল অফ আস। সব মিলিয়ে বলা যায় যে এটা একটা খুব সুন্দর সন্ধেবেলা ছিল, যেটা আমাদের সকলকে এন্টারটেন করেছিল, আনন্দ দিয়েছিল। ইট ওয়াজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং অ্যান্ড আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার ইন দ্য প্রোগ্রাম। সব মিলিয়ে বলা যায় যে এই প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল এবং আমার খুবই ইচ্ছে ছিল যে তুমিও যদি সেই প্রোগ্রামে থাকতে কত ভালো হতো। নট মোর নাও, আই উইল টেল ইউ মোর হোয়েন উই মিট নেক্সট টাইম। এখন আর বেশি বলছি না, আমরা যখন নেক্সট টাইম দেখা করব তখন আবার তোমাকে আরও বেশি বলবো এই ব্যাপারে। প্লিজ টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। ততদিন নিজের যত্ন নিও এবং আমাকে একটা লেটার লিখো। ইয়োর্স বেস্ট ফ্রেন্ড দিয়ে এখানে নিজের নাম লিখতে হবে আর এই জায়গাতে ফ্রেন্ডসের নেম এবং অ্যাড্রেস লিখতে হবে। হ্যালো স্টুডেন্টস, টুডে আওয়ার টপিক ইজ আ স্টোরি রাইটিং। স্টোরিটার নাম কি? দ্য ক্লেভার লেসন ফর দ্য অ্যাস। একটা অ্যাস বা একটা ডঙ্কি, তার জন্য একটা উচিত শিক্ষা, এটা হচ্ছে এই স্টোরিটার নাম। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাস হু ওয়ার্কড আন্ডার হিজ মাস্টার ইন আ ভিলেজ। কোনো এক সময়ে একটা অ্যাস ছিল বা একটা ডঙ্কি ছিল যে কিনা কাজ করতো তার প্রভুর আন্ডারে একটা গ্রামে। One day, the ass was given a heavy load of salt to carry it to the market by his master. একদিন ওই অ্যাসকে তার প্রভু একটা ভারী বোঝা দেয় নুনের, সল্টের, যেটাকে তাকে বয়ে নিয়ে যেতে হবে মার্কেট পর্যন্ত। As it walked along a road, it came across a flowing stream. যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তার সামনে পড়ে একটা প্রবাহিত নদী। দ্য অ্যাস started to cross the stream to reach the market. সেই অ্যাস শুরু করে সেই নদীটাকে পার হওয়ার জন্য বা ক্রস করবার জন্য মার্কেটে পৌঁছাতে। বাট সাডেনলি ইট ফেল ইনটু দ্য স্ট্রিম বাই চান্স, কিন্তু হঠাৎই সে পড়ে যায় ওই নদীতে বাই চান্স। হিজ লোড অফ সল্ট বিকেম লাইটার অ্যাজ দ্য সল্ট হ্যাড ডিসলভড ইন দ্য ওয়াটার। তার সেই নুনের বোঝাটা খুব হালকা হয়ে যায়, যেহেতু সেই নুন অনেক দ্রবীভূত হয়ে গিয়েছিল বা মিশে গিয়েছিল জলের সাথে, সেই কারণে তার বোঝাটা অনেক হালকা হয়ে যায়। নেক্সট টাইম হি ইন্টেনশনালি ফেল ইনটু দ্য স্ট্রিম অন পারপাস। পরের বার সে ইচ্ছাকৃতভাবে সেই নদীতে পড়ে যায়। হোয়েন হিজ মাস্টার আন্ডারস্টুড দ্য ম্যাটার হি মেড আ প্ল্যান। যখন তার প্রভু এই ব্যাপারখানা বুঝতে পারে তখন তিনি একটা প্ল্যান খাটান। দ্য অ্যাস ওয়াজ গিভেন আ লোড অফ কটন। সেই অ্যাসটাকে দেওয়া হয় একটা কটনের বোঝা, মানে তুলোর বোঝা। নেক্সট টাইম, পরের বার, তার মাস্টারের দ্বারা। দিস টাইম হোয়েন দ্য অ্যাস ফেল ইনটু দ্য স্ট্রিম এগেইন, দ্য কটন সোকড আপ ওয়াটার অ্যান্ড দ্য লোড বিকেম ভেরি হেভি। এইবারে যখন সেই অ্যাসটা আবার সেই নদীর মধ্যে পড়ে যায় ইচ্ছাকৃতভাবে, তখন তার সেই তুলো ভিজে যায় জলে এবং অনেক ভারী হয়ে যায় তার বোঝাখানা। তাই সেই অ্যাস আর সেই বোঝাটা বহন করতে পারে না। অ্যাট লাস্ট দ্য অ্যাস গট আ লেসন, রিয়ালাইজড হিজ মিস্টেক। শেষ পর্যন্ত সেই অ্যাসটা একটা শিক্ষা পায় এবং সে তার ভুলও বুঝতে পারে। তাহলে মোরাল হচ্ছে কি, ওয়ান্স লেজিনেস ক্যান কজ আ গ্রেট ডিল অফ পেইন। একজনের অলসতা কারণ হতে পারে একটা বিরাট যন্ত্রণার।